কল্পনা করুন আপনি ট্রেনের কামরায় শান্ত হয়ে বসে চা খাচ্ছেন, চা পান করছেন। আপনার সামনে বসে থাকা দুটি মানুষ জানেই না যে তার জীবনের শেষ কয়েকটা মিনিট অতিবাহিত করছে। সে ভেবেছিল সে একটা শিশুকে অপহরণ করে পার পেয়ে যাবে, কিন্তু সে জানতো না তার উল্টো দিকে স্বয়ং যমদূত বসে আছে। আজকের গল্পটা রবার্ট ম্যাককেল নামে এমন এক মানুষের, যে অন্যায়ের বিরুদ্ধে কোনো আইন নয় বরং নিজের তৈরি করা আদালত চালায়। যে মানুষটাকে সবাই মৃত বলে জানলেও সে কিভাবে ফিরে এসে শহর কাঁপিয়ে দিল তা জানলে আপনিও চমকে উঠবেন। গল্পের শুরুতে আমরা রবার্টকে দেখি একটা নতুন লুকে, লম্বা দাড়ি আর মাথায় টুপি। সে এখন তুরস্কে একটি চলন্ত ট্রেনের ভেতরে নিজের সে পুরনো অভ্যাস মতো টিস্যু পেপারের ভেতর থেকে নিজের টি ব্যাগ বের করে গরম জলে ডুবিয়ে বেশ আয়েশ করে চা খাচ্ছে। কিন্তু এই ট্রেনের বারে তার আসার পেছনে একটা বড় কারণ ছিল। সেখানে তার দেখা হয় এক নিষ্ঠুর মানুষের সাথে, যে তার আমেরিকান এক্স ওয়াইফকে কষ্ট দেওয়ার জন্য নিজেরই ছোট্ট মেয়েকে অপহরণ করে আমেরিকা থেকে তুরস্কে নিয়ে যাচ্ছিল। এখন রবার্টের মিশন মেয়েটিকে উদ্ধার করা। কিন্তু সেই লোকটা যখন বুঝতে পারে রবার্ট তার খোঁজে এখানে এসছে, সে তখন তাচ্ছিল্য করে তার গুন্ডাদেরকে ডাকে আর রবার্টকে খতম করার জন্য আদেশ দেয়। কিন্তু সে ঘুণাক্ষরেও জানতো না রবার্ট আসলে কে। রবার্ট শান্তভাবে তার হাতের ঘড়ির টাইমারটা অন করে আর শুরু হয় অ্যাকশন। রবার্টের বিশেষত্ব হলো তার হাতের কাছে যা থাকে সেটাকেই সে ব্যবহার করে মারাত্মক অস্ত্র বানিয়ে ফেলতে পারে। চোখের পলকে কয়েক সেকেন্ডের মধ্যে সে সবকটা গুন্ডাকে ধুলোতে মিশিয়ে দেয়। এরপর সেই লোকটিকেও চরম শিক্ষা দেয় আর মেয়েটিকে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে দেয় তার মায়ের কাছে। এই ছোট্ট একটা সাহায্যের মাধ্যমে রবার্টের কাহিনী শুরু হয় আর এরপর সিন চেঞ্জ হয়। রবার্টকে আমরা দেখতে পাই ট্যাক্সি ড্রাইভার হিসাবে জীবন কাটাচ্ছে। এই কাজটা সে নিজেই বেছে নিয়েছে, কারণ ট্যাক্সিতে বসে সে প্রতিদিন হাজার হাজার মানুষের আনন্দ আর কষ্টের গল্প শুনতে পায়। এভাবেই তার দিনগুলো কাটছিল, যতক্ষণ না একদিন তার ট্যাক্সিতে কয়েকজন অসভ্য ছেলে জোর করে এক তরুণীকে তুলে দেয়। মেয়েটির অবস্থা দেখে রবার্টের বুঝতে বাকি থাকে না মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। রবার্টের ভেতরে সেই শান্ত সিংহ যেন আবারও গর্জে ওঠে। মেয়েটিকে হসপিটালে ড্রপ করার পর সে সোজা চলে যায় সেই অ্যাপয়েন্টমেন্টে যেখান থেকে মেয়েটিকে তোলা হয়েছিল। সেখানে গিয়ে সে ছেলেগুলোকে নেশা, আনন্দ এসবের মধ্যে ডুবে থাকতে দেখতে পায়। রবার্ট তাদেরকে ঠান্ডা শান্ত গলাতেই বলে মেয়েটির সঙ্গে করা সমস্ত ভিডিও যেন তারা ডিলিট করে দেয়। কিন্তু তারা রবার্টকে একজন সাধারণ ড্রাইভার ভেবে ভুল করে বসে এবং তাকে আক্রমণ করার চেষ্টা করে। ব্যাস, রবার্ট তার সেই পুরনো স্টাইলে ঘড়িটা অন করে আর শুরু হয় তার হাড়গোড় ভাঙার উৎসব। সে অ্যাপয়েন্টমেন্টের ভেতরে রবার্ট যেন এক তাণ্ডব শুরু করে দেয়। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় সে একের পর এক ছেলেকে ধরাশায়ী করতে থাকে। সেই তার পুরনো টেকনিক, হাতের মাথায় যা পাবে। এখানেও সামান্য এটিএম কার্ড ব্যবহার করে একটা ছেলের গলায় চিরে দেয়। সেকেন্ডের মধ্যেই পুরো ঘটনাস্থল যেন যন্ত্রণায় আর্তনাদে ভরে ওঠে। সবশেষে রবার্ট তাদেরই মধ্যে একটা ছেলেকে বাধ্য করে পুলিশের কাছে ফোন করে সমস্ত কিছুর জন্য অপরাধ কবুল করতে। আর যাওয়ার আগে রবার্ট ছেলেটিকে জিজ্ঞাসা করে সে ডান হাতি না বাম হাতি। ছেলেটি ভয়ে ভয়ে জানায় সে ডান হাতি। আর অমনি রবার্ট তার বাম হাতের দুটো আঙুল মটমট করে ভেঙে হুমকি দিয়ে তাকে বলে যায় ড্রাইভিং অ্যাপে যেন 5 স্টার রেটিং পড়ে যায়, নাহলে ফিরে এসে তার ডান হাতের আঙুলগুলো আস্ত রাখবে না। এরপর সিন চেঞ্জ হয়। আমরা বেলজিয়াম শহরের একটা দৃশ্য দেখতে পাই। সেখানে এক দম্পতি যখন ডিনার করছিলেন সেই মুহূর্তে হঠাৎ কিছু আততায়ী এসে স্ত্রীকে প্রথম গুলি করে মেরে ফেলে আর তার স্বামীর মুখে বন্দুক থেকে এমন ভাবে গুলি করে যেন বাইরে থেকে দেখে মনে হয় স্বামী আগে স্ত্রীকে খুন করেছে, তারপর নিজে আত্মহত্যা করেছেন। তবে এই রহস্যময় হত্যাকাণ্ডের সঙ্গে রবার্টের কি সম্পর্ক তা আমরা একটু পরেই জানতে পারবো। রবার্ট যখন তার বাড়িতে ফিরে আসে সে বুঝতে পারে ঘরের মধ্যে কেউ তো লুকিয়ে চুরিয়ে ঢুকেছে। সেও খুব সাবধানতার সঙ্গে ঘরে ঢুকে ঠিকই, কিন্তু পরক্ষণে এক পরিচিত পারফিউমের সুবাসে তার মন যেন শান্ত হয়ে যায়। সে বুঝতে পারে এটা আর কেউ না, তার অনেক পুরনো বন্ধু এবং তার সহকর্মী সুজান। সুজানই একমাত্র ব্যক্তি যে আসলে জানতো রবার্ট আসলে এখনো বেঁচে আছে। তারা দুজনে বেশ কিছুক্ষণ নিজেদের সুখ দুঃখের গল্প করে আর এদের এই কথোপকথন থেকে আমরা জানতে পারি সুজানের আজ এখানে আসার কারণ রবার্টের মৃত স্ত্রীর জন্মদিন। এবং তাদের কথোপকথন থেকে এটাও বোঝা যায় যে রবার্ট তার স্ত্রীকে হারানোর দুঃখ এখনো ভুলতে পারেনি। যাই হোক, সমস্ত কিছুর পর সুজান তাকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে রবার্ট তার ভাড়া বাড়ির আঙিনায় লক্ষ্য করে কিছু বকাটে ছেলে দেওয়ালে গ্রাফিটি এঁকে নোংরা করে রেখেছে। সে নিজেই সেই দেওয়াল পরিষ্কার করতে লেগে পড়ে আর সেখানেই পরিচয় হয় মাইলস নামের এক কিশোরের সঙ্গে। মাইলস ছেলেটা মনের দিক থেকে খুব ভালো এবং অসাধারণ ছবিও আঁকতে পারে, কিন্তু তার বন্ধু ভাগ্য ছিল খুব খারাপ। অপরাধ জগতের হাতছানি তাকে যেন বারবার বাজে পথে নিয়ে যেতে চাইছিল। রবার্ট সবসময় চেষ্টা করতো মাইলসকে সঠিক পথে রাখতে, যে কারণে সে মাইলসকে ব্যস্ত রাখার জন্য অফার দেয় যদি এই দেওয়াল পরিষ্কার করতে তাকে সে সাহায্য করে তবে উপযুক্ত টাকা সে তাকে দেবে। মাইলসও টাকার জন্য সেটা করতে রাজি হয়ে যায় আর এখান থেকেই দুজনের একটা বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। ওদিকে বেলজিয়ামের সেই খুনের তদন্তের দায়িত্ব গিয়ে পড়ে সুজানের ওপর। যদিও স্থানীয় পুলিশ এটাকে আত্মহত্যার মামলা বলে ধামাচাপা দিতে চাইছিল, কিন্তু সুজানের তীক্ষ্ণ চোখ বলে দিচ্ছিল এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে।
সে সরাসরি ঘটনাস্থলে পৌঁছায় আর সবকিছু খুঁটিয়ে দেখতে শুরু করে। সেখানেই তার সঙ্গে দেখা হয় ডেভিডের, যে কিনা একসময় রবার্ট আর সুজানের সঙ্গেই একসঙ্গে একই টিমে কাজ করত। সুজান ইঙ্গিতে ডেভিডকে বুঝিয়ে দেয় এই নিখুঁত খুনের পেছনে কোনো সাধারণ অপরাধী নয়, বরং পেশাদার ট্রেনিং প্রাপ্ত কোনো লোকের কাজ। তদন্ত শেষ করে সুজান যখন তার হোটেলের রুমে ফিরছিল, লিফট থেকে নেমে নিচের রুমে যাওয়ার সময় হঠাৎ ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। লিফটে তার সঙ্গে আরও দুজন লোক ওঠে। তারা সুজনকে বুঝতে না দিয়ে তার পিছু করতে শুরু করে আর সুযোগ বুঝে একটা সময় সুজনের উপর তারা ঝাঁপিয়ে পড়ে। তার বয়স হিসাবে সে বেশ কিছুক্ষণ ভালোভাবে ডিফেন্স করে, কিন্তু একা দুজন হিংস্র আততায়ীর সামনে সে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। তারা অত্যন্ত নিষ্ঠুরভাবে সুজনকে জখম করে এবং শেষে তাকে খুন করে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে পরদিন সকালে রবার্ট যখন মাইলসের সাথে তার বাড়ির সামনে বসে গল্প করছিল, একদিকে মাইলস সে দেওয়ালের আঁকাগুলো পরিষ্কার করছিল আর একদিকে রবার্ট তাকে স্বপ্ন দেখাচ্ছিল জীবনে বড় কিছু করার জন্য। ঠিক সেই মুহূর্তে রবার্টের ফোনে একটি কল আসে। উপাস থেকে খবরটা শোনা মাত্র রবার্ট যেন পাথরের মতো নিথর হয়ে যায়। সুজান আর নেই। যে বন্ধুটি কয়েকদিন আগে তার সঙ্গে মন খুলে কথা বলে গেল, সে আজ একটা নিথর দেহ মাত্র। রবার্ট মুখে কিছু না বললেও সুজানের এই মৃত্যু রবার্টের ভেতরে যেন ঘুমন্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে তোলে। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ চিন্তাই না, সুজানকে কেউ প্ল্যান করে হত্যা করেছে। একটু সময় নষ্ট না করে সোজা সে ওয়াশিংটন ডিসিতে পৌঁছায়। সুজানের বাড়ি যায় আর তার স্বামীর সঙ্গে দেখা করে। সুজানের ব্যক্তিগত জিনিসপত্র, সেই ঘটনা ঘটার আগে সমস্ত ডিটেলস আর ফোন থেকে যতটা তথ্য সংগ্রহ করা যায় তার সমস্তটাই সে কালেক্ট করে। সিসিটিভির ফুটেজগুলো সে বারবার খুঁটিয়ে নাটিয়ে দেখতে শুরু করে। সেখান থেকে সে খেয়াল করে সুজনের সঙ্গে লিফটে ওঠা ওই দুজন লোক সরাসরি 6 তলার বটম টিপছে, যেখানে সুজানের রুম ছিল। এর থেকে পরিষ্কার বোঝা যায় খুনিরা আগে থেকেই জানতো সুজান কোথায় যাবে, ইয়ানি সুজানের রুমটা কোথায়। রবার্টের মনে আর কোনো সন্দেহ থাকে না যে সুজানকে অত্যন্ত পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে। সুজানের খুনিদের খোঁজে রবার্ট যখন তদন্ত আরো গভীরে নিয়ে যায়, তখনই সে এক অদ্ভুত খবর পায়। যে দুজন আততায়ী সুজানকে হোটেল রুমে মেরেছিল, তাদের নিজেদেরই বাড়িতে এক ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে। রবার্ট বুঝতে পারে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং মাস্টার মাইন্ড তার সমস্ত প্রমাণ মুছে ফেলার জন্য নিজের লোকদেরই উড়িয়ে দিচ্ছে। রবার্ট এবার দেখা করে পুরনো বন্ধু ডেভিডের সঙ্গে। রবার্টকে হঠাৎ সামনে থেকে দেখে ডেভিড যেন ভূত দেখার মতো চমকে ওঠে। একটু বিস্ময়ে একটু আনন্দ ভরা চোখে রবার্টের দিকে সে এগিয়ে তো আসে, কিন্তু সে জানতো রবার্ট কয়েক বছর আগেই গাড়ির এক বিস্ফোরণে মারা গিয়েছিল। ডেভিড নিজেই ছিল সেই ঘটনার সাক্ষী। রবার্ট বুঝতে পারে তার মস্তিষ্কে এখন কি চলছে, তাই সমস্ত সত্যিটা তাকে বলে এবং জানায় কেবলমাত্র সুজানই জানতো সে এখনো বেঁচে আছে। নিজের কথোপকথন ছেড়ে রবার্ট এবার ডেভিডকে সুজানের পোস্টমর্টমের রিপোর্ট দেখিয়ে বলে সুজানের শরীরের বাম দিকে অত্যন্ত নিখুঁতভাবে ছুরির আঘাত করা হয়েছে, যাতে তার বাঁচার কোনো রকম সুযোগ না থাকে। এমন নিখুঁত ছুরির আঘাত কোনো সাধারণ চোরের হতে পারে না, এটা অবশ্যই কোনো ডিফেন্স ট্রেনিং প্রাপ্ত পেশাদার মানুষের কাজ। এই রহস্যের মধ্যে রবার্ট যখন ষড়যন্ত্রের জাল ছিঁড়তে ব্যস্ত, তখনই সে তার নিজের ঘর থেকে লক্ষ্য করে মাইলসের পাড়ারই কিছু খারাপ ছেলে তাকে জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি মাইলসের বড় ভাই 2 বছর আগেই আমেরিকারই একজন সাদা মানুষ রাস্তায় গুলি করে তাকে মেরে ফেলেছিল, আর সেই যন্ত্রণার বদলা নেওয়ার কারণে এই কম বয়সী গ্যাংস্টার ইয়ং ছেলেগুলো মাইলসের হাতে বন্দুক তুলে দেয় ওই সাদা চামড়ার মানুষের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য। কিন্তু মাইলস মনে মনে একজন শিল্পী হতে চেয়েছিল। তার হাতের কাজ খুব ভালো, সে খুনি কোনোদিন হতে চায়নি। সে ভাইয়ের মৃত্যুর বদলা নেবে না নিজের জীবনের প্যাশন ফলো করবে? তার মনের মধ্যে যখন এই দুরকম প্রশ্ন ঘুরতে থাকে, ঠিক সেই সময় সেখানে পৌঁছে যায় রবার্ট। সেখানে ঢুকেই প্রথমে পাহারাদারের নাক ফাটিয়ে সোজা মূল ঘরে ঢুকে পড়ে। একজন তো বেশ তাচ্ছিল্য স্বরেই তাকে জিজ্ঞাসা করে সে কে। রবার্ট তখন ধমকে তাকে উত্তর দেয়, আমি তোর বাপ, তোর মা বোধহয় সেটা বলতে তোকে ভুলে গেছিল। রবার্টের এই ভয়ঙ্কর রূপ দেখে মাইলস যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। রবার্ট আর সময় নষ্ট না করে মাইলসকে টেনে বাইরে নিয়ে আসে আর তাকে এক চরম শিক্ষা দেওয়ার জন্য সে মাইলসের হাতে একটা লোডেড বন্দুক ধরিয়ে দিয়ে বলে, মানুষ মারা অতটাও সহজ নয়, আর সত্যি তুমি যদি এটাই মনে করো তবে আমাকে গুলি মেরে দেখাও। ভয়ে কাঁপতে থাকা মাইলস যখন সেটা করতে পারে না, তখন রবার্ট তাকে বুঝিয়ে দেয় অস্ত্রের শক্তিতে নয়, বরং তোমার নিজের ভেতরে থাকা ট্যালেন্টটাকে ধীরে ধীরে শক্ত করে তোলো, সেটাই তোমার আসল শক্তি। মাইলসকে নিরাপদ আশ্রয় রেখে রবার্ট তার আবারও সে ট্যাক্সি চালানোর জীবনে ফিরে যায়। কিন্তু শান্তি তার কপালে বেশি দিন ছিল না। একদিন তার ট্যাক্সিতে এক যাত্রী ওঠে আর সে জানায় সে তার মেয়ের জন্মদিনে ক্যালিফোর্নিয়া যাচ্ছে। কিন্তু রবার্টের তীক্ষ্ণ নজর সেই যাত্রীর চোখ দেখতেই সে বুঝে যায় লোকটা মিথ্যে কথা বলছে। আর মাঝ রাস্তাতে যাত্রী যখন হঠাৎ ছুরি বের করে রবার্টের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, রবার্ট তার গাড়ির স্টিয়ারিংটা এমন ভাবে ঘুরিয়ে দেয় যে পেছনে থাকা লোকটির ছুরি অন্য জায়গায় গেঁথে যায়। গাড়ির ভেতরে শুরু হয় এক রোমহর্ষক ধস্তাধস্তি। রবার্ট তার পুরনো
অভ্যেসের মতোই লোকটিকে শান্ত মাথায় কাবু করে আর 4 রাউন্ড গুলি চালিয়ে তাকে সেখানেই খতম করে দেয়। এরপর রবার্ট ওই অ্যাটাকারের ফোনটি ভালো করে চেক করে, কিন্তু ফোনটিতে এমন এক শক্তিশালী এনক্রিপ্টেড লক ছিল যে টেকনোলজি একমাত্র সরকারি দপ্তরই ব্যবহার করে। রবার্টের সন্দেহ এবার দৃঢ় বিশ্বাসে পরিণত হয়। সে এবার প্রমাণ মুছে ফেলার জন্য গাড়িটাকে পুড়িয়ে দেয় আর সোজা ডেভিডের বাড়ি পৌঁছায়। ডেভিড তখন তার সন্তানের সঙ্গে খেলছিল। রবার্ট সেখানে গিয়ে সেই এনক্রিপ্টেড ফোনটি বের করে বলে, কাল আমাকে মারতে আসা লোকটার কাছে এই ফোনটা আমি পেয়েছি, তুই একটু খোলার চেষ্টা করতে হতে কি আছে। ঠিক সেই মুহূর্তে রবার্ট নিজের ফোন থেকে একটি নির্দিষ্ট নম্বরে কল করে আর সাথে সাথে ডেভিডের পকেটে থাকা ফোনটি বেজে ওঠে। ব্যাস, ডেভিডের আসল চেহারা এবার রবার্টের সামনে বেরিয়ে আসে। সুজানের সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী ডেভিডই আসলে এই খুনের পেছনে থাকা মাস্টার মাইন্ড। রবার্ট শান্ত গলায় জিজ্ঞাসা করে, কেন করলে ডেভিড? এটা কিভাবে করলে তুমি? ডেভিড তখন তার একটা অপরাধ বোধহীন যুক্তি দেয়। সে বলে, রবার্ট, তুমি আমাদের ডিপার্টমেন্ট থেকে মারা যাওয়ার পর আমি সহ আমাদের ম্যাক্সিমাম লোকেদেরই সরকার থেকে ছাঁটাই করে দেয়। একরকম পেটের দায়েই বলতে পারো। আমরা সরকারের সাহায্য ছাড়াই নিজেদের প্রাইভেট গ্রুপ তৈরি করি। কাজ একই রকমের, যেটা সরকারের হয়ে করতাম এখন সেটা নিজেরা করি, যেখানে নিজেরাই বিচারক আর নিজেরাই জল্লাদ। সুজান বেলজিয়ামের ওই খুনের রহস্য পুরোপুরি ধরে ফেলেছিল আর ওর পেছনে বড় বড় কোম্পানির হাতও ছিল। তারাই আর চাইছিল না ওরা আর বেঁচে থাকুক, আর সেই ঘন্টা কামড়াই নিয়েছিলাম। কিন্তু সত্যি বলছি, আমি সুজানকে মারতে চাইনি, কিন্তু এছাড়া কোনো উপায়ও ছিল না। ও বেঁচে থাকলে এতদিনের সমস্ত সত্যিটা বাইরে চলে আসতো। ডেভিডের মুখে এবার এরকম স্পষ্ট কথা শুনে রবার্ট জানিয়ে দেয়, তোমরা শুধু আমার বন্ধুকে মারোনি, তোমরা আমার একমাত্র বেঁচে থাকা বন্ধুকে মেরেছো। আমি কাউকে ছেড়ে কথা বলবো না। এরকম একটা সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে রবার্ট সেখান থেকে ডেভিডের ওয়াইফের গাড়িতে করে এয়ারপোর্টে চলে যায়। যারা একসময় রবার্টের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত, রবার্টের মুখে একথা শোনার পর তারা এখন সবচেয়ে তার বড় শত্রুতে পরিণত হয়। রবার্ট জানে ডেভিড তার ফ্যামিলির সামনে কিছুই করবে না। এদিকে ডেভিড বুঝতে পারে রবার্ট এখন সুজানের হাজব্যান্ড ব্রায়ানকে রক্ষা করার চেষ্টা করবে। তাই দুজনকে যদি একসঙ্গে শেষ করতে হয় তো তাদের সেখানেই পৌঁছতে হবে। তারাও সময় নষ্ট না করে দলবল নিয়ে পৌঁছায় ব্রায়ান সহ রবার্ট দুজনকেই খতম করার জন্য। কিন্তু রবার্ট তাদের চেয়ে এক কদম এগিয়ে ছিল। ডেভিড সেখানে পৌঁছানোর আগেই রবার্ট ব্রায়ানকে উদ্ধার করে এবং এক গোপন নিরাপদ জায়গায় সরিয়ে দেয়। লক্ষ্যভ্রষ্ট হয়ে ডেভিড এবার রবার্টের ঘরের দিকে নজর দেয়। সে জানে রবার্টকে কাবু করতে হলে তার দুর্বলতাটাকে আগে খুঁজে বের করতে হবে। সেখানে রবার্ট উপস্থিত না থাকলেও রবার্টের ঘরে মাইলস কিছু পেন্টিং এর কাজ করছিল, আর এক মনে পেন্টিং করার সময় হঠাৎ সে বাইরে কুকুরের শব্দ শুনতে পেলে সে ঘাবড়ে গিয়ে রবার্টকে ফোন করে। রবার্টকে কিছু বলার আগেই সে ফোনের ওপাশ থেকে কুকুরের ডাক শুনতে সে বুঝতে পারে বিপদ মাইলসের খুব কাছেই আছে। সে মাইলকে জিজ্ঞাসা করে বাইরে কি কেউ এসছে। মাইল জানালাতে উকি মেরে বলে একজন পিজা ডেলিভারি বয় এসছে। রবার্ট সাথে সাথে ফোনের ওপাশ থেকে তাকে ওয়ার্ন করে আর বলে, না মাইলস, আর যাই হোক ওটা পিজা ডেলিভারি ম্যান তো অবশ্যই না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব দরজার থেকে সরে যাও। রবার্ট জানে এই মুহূর্তে ডেভিড কতটা নিষ্ঠুর হতে পারে, তাই সে মাইলসকে নির্দেশ দেয় তারই ঘরের বুক শেলফের কাছে গিয়ে একটা নির্দিষ্ট বই সরাতে। সে বইয়ের আড়ালে একটি গোপন বটম ছিল, যে টেপা মাত্র একটি গোপন কঠোরের দরজা খুলে যায়। রবার্ট বলে, ভিতরে ঢুকে যাও মাইলস, আর একদম শব্দ করো না। বাইরে যারা এসছে ওরা যদি তোমাকে দেখতে পায় 1 সেকেন্ডের জন্য ভাববে না তোমাকে মারতে। কথাটা শুনে কাঁপতে কাঁপতে মাইলস বুক শেলফের পেছনে লুকিয়ে পড়ে। ওদিক থেকে রবার্টও তার ঘরের সমস্ত জায়গায় সিসিটিভি লাগিয়ে রাখার কারণে এদিকের সমস্ত হালচাল সে দেখতে পারছিল। সে দেখতে পায় ডেভিড আর তার কিলার টিমের লোকরা ঘরে ঢুকে প্রতিটি কোণে তন্ন তন্ন করে খুঁজছে। ঠিক সেই মুহূর্তে ডেভিড সন্দেহবশে বুক শেলফের কাছে এসে দাঁড়ায়। এই বুক শেলফের পেছনেই মাইলস লুকিয়ে আছে। সেখানে একটা আয়না এমন ভাবে লাগানো, ভেতরে বসে থাকা লোক বাইরের সমস্ত কিছু দেখতে পারলেও বাইরে থাকা লোক ভেতরের কিছুই বুঝতে পারবে না। কিন্তু ডেভিড কোনো সাধারণ মানুষ নয়, সেও একজন পেশাদার খুনি। সে কিছু একটা সন্দেহ করে আর নিজের বন্দুকটা তাক করে ঠিক মাইলসের লুকোনোর জায়গা বরাবর। ওদিকে গাড়িতে বসে এই সমস্ত দৃশ্য দেখে রবার্টের বুক কেঁপে ওঠে। সে জানে ডেভিড যদি ট্রিগার টিপে দেয় তবে বেচারা কিশোর মাইলসকে বাঁচানো যাবে না। ডেভিড ট্রিগার চেপে দিত তার আগের মুহূর্তেই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা বাজা মাত্র ডেভিড থেমে যায়। ওপাশ থেকে রবার্ট গম্ভীর গলায় বলে, আমাকে ওখানে খুঁজে লাভ নেই, যদি আমাকে মারতেই হয় তবে সরাসরি আমার সামনে আয়, আর তুই ভালো করেই জানিস আমি তোর জন্য কোথায় অপেক্ষা করছি। রবার্টের এই চ্যালেঞ্জ যেন ডেভিডের জেদ আরো বাড়িয়ে দেয়। সে ভাবে রবার্টকে খতম করার এই একটাই সুযোগ। সে তার টিম নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আর এই মুহূর্তে মাইলস ওপাশ থেকে সমস্ত কিছু দেখে সে ভয়ে কাঁপা কাঁপা পায়ে বুকশেল্ফের পেছন থেকে বেরিয়ে আসে। এই ঘরে আর সে এক মুহূর্তের জন্য থাকতে চায় না, কিন্তু সেখান থেকে সে পালিয়ে যেত ঠিক সেই মুহূর্তেই ডেভিড সেখানে আবারও ফিরে আসে। ডেভিড এবার বুঝতে পারছিল এই শহরে কেউ যদি থাকে মাইলসই হলো রবার্টের একমাত্র দুর্বলতা। সে মাইলসকে ধরে ফেলে এবং জোর করে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। রবার্টও এবার
এবার রওনা দেয় পুরনো সেই ঠিকানার দিকে, সমুদ্রের একেবারে ধারের সেই জায়গাতে যেখানে সে তার স্ত্রীর সঙ্গে থাকতো। কিন্তু আবহাওয়া যেন আজ এক চরম রূপ নিয়েছে। এক ভয়াবহ রকমের সামুদ্রিক ঝড় আসতে পড়ছে উপকূলে, যে কারণে শহরের সমস্ত মানুষকে ধীরে ধীরে বের করে দেওয়া হচ্ছে সেখান থেকে। কিন্তু রবার্ট তার লক্ষ্যে অবিচল। সে পুলিশকে একটা মিথ্যে বাহানা দেখিয়ে, নিজের পুরনো আইডি দেখিয়ে সেই নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে। সে জানতো এই ঝড়ের তাণ্ডবে আজ সব পাপের বিচার হবে। এতক্ষণে ডেভিড আর তার কিলার টিমও সেখানে পৌঁছে যায়। তারা পুলিশকে কোনো বাহানা দেয় না, সরাসরি সেখানে থাকা সমস্ত গার্ডকে মারে আর পৌঁছে যায় রবার্টের সেই পুরনো বাড়ির কাছে। আর শুরু হয় তাদের এক অসম লড়াই। একদিকে একা রবার্ট, অন্যদিকে 4 জন হাইলি ট্রেন্ড এলিট ফোর্সের কিলার। সমুদ্রের কাছে সে পরিত্যক্ত শহরে তখন বাতাসের গর্জনে যেন কান পাতাই যায় না। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে, আর তার মধ্যে শুরু হয় এক মারাত্মক লুকোচুরি খেলা। ডেভিড নিচে একটা বেশ উঁচু টাওয়ারে চড়ে বসে তার স্নাইপার নিয়ে, যেখান থেকে সে পুরো এলাকা দেখতে পাচ্ছিল আর তার বাকি 3 জন সঙ্গীকেও নির্দেশ দিচ্ছিল। অন্যদিকে রবার্ট যেন এই ঝড়েরই একটা অংশ হয়ে মিশে গেছে। তার হাতে কোনো আগ্নেয় অস্ত্র নেই, আছে শুধু তার উপস্থিত বুদ্ধি আর চারপাশের সাধারণ কিছু জিনিসপত্র। এবার ডেভিডের প্রথম সঙ্গীকে আমরা দেখতে পাই রবার্টের সে পুরনো বাড়ির ভেতরে ঢুকতে। ঘরের ভেতরে কিছু একটা যন্ত্র চলছিল, যে শব্দে সে কিছু সময়ের জন্য বিভ্রান্ত হয়ে পড়ে। সে প্রতিটা কোণ পরীক্ষা করে দেখে, কোনো চিহ্ন পায় না। সে যখনই পিছু হাঁটতে যাবে ঠিক তখনই অন্ধকারের আড়াল থেকে রবার্ট আবির্ভূত হয়। রবার্ট ঘরোয়া কিছু জিনিস দিয়েই তার নিজের হাতে তৈরি একটা ধারালো অস্ত্র ব্যবহার করে সরাসরি সেই গন্ডার চোয়ালে আঘাত করে। লোকটা কিছু বুঝে ওঠার আগেই যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাইরে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় সঙ্গী যখন দেখলো তার বন্ধুর কোনো সাড়া নেই, সে তখন সতর্ক হয়ে সামনের দিকে এগোতে শুরু করে। সে রবার্টকে খুঁজতে খুঁজতে যখন সমুদ্রের একদম কিনারায় চলে যায়, সেখানে দেখতে পায় দেওয়ালে টানানো সুজানের বেশ কয়েকটা ছবি। রবার্ট শুধু তাদের শাস্তি দিতে না, তাদের মধ্যে ভয় আর অপরাধবোধ দুটোই ঢুকিয়ে দিতে চাইছিল। আর এই ছবি যখন লোকটা দেখায় ব্যস্ত ছিল, রবার্ট মুহূর্তের মধ্যে তার সামনে চলে আসে আর তার হাতে থাকা দুটো ধারালো ছুরি দিয়ে মাত্র 5 সেকেন্ড সময় নেয়। রবার্ট তাকে এমন ভাবে আঘাত করে যেন কসাই ঘরে কোনো পশু জবাই হচ্ছে। কাজটা এতটাই দ্রুত ছিল যে খুনি তার চেহারাটাই ঠিক করে দেখতে পায়নি। এখন ডেভিডের দলে মাত্র 2 জন অবশিষ্ট। ডেভিড টাওয়ারের উপরে বসে পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু রবার্ট যেন এক অদৃশ্য শিকারী। এবার সে তার পরবর্তী শিকারের দিকে এগোয়, যে কিনা রবার্টের স্ত্রীর পুরনো বেকারি শপে ঢুকেছিল। রবার্ট জানতো এই প্রতিকূল পরিবেশে কিভাবে নিজের সুবিধা তৈরি করতে হয়। সে বেকারির ভেতরে থাকা আটার বস্তাগুলো সব ছুরি দিয়ে চিরে দেয় এবং সেখানে ফ্যান চালিয়ে দেয় যাতে আটার গুঁড়ো পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বেকারি শপের ভেতর এখন সাদা কুয়াশার মতো আটার ধুলো উঠছে, যে কারণে ডেভিডের তৃতীয় সঙ্গে ঘরে ঢুকে কিছুই দেখতে পারছিল না। সে বুঝতে পারে রবার্ট তার জন্য কোনো ভয়ঙ্কর ফাঁদ পাচ্ছে। রবার্টকে মারার জন্য সে অন্ধের মতো একটা গ্রেনেড ঘরের মাঝেই ছুঁড়ে মারে, কিন্তু সে জানতো না বাতাসে ওরা আটার সূক্ষ্ম কণাগুলো দাহ্য পদার্থের মতো কাজ করে, যে কারণে গ্রেনেডটা ফাটার সাথে সাথে তার আগুন আটার কণাগুলোকে ব্যবহার করে এক বিশাল বিস্ফোরণ ঘটায়। আর সেই আগুনের গোলকায় লোকটা ধাক্কা খেয়ে পড়ে পেছন দিকে। রবার্ট এবার তার ওয়াকিটকিটা হাতে নেয়। সে ডেভিডকে শান্ত গলায় বলে, দোস্ত, তোর সব লোক শেষ, এখন শুধু তুই আর আমি। ডেভিড তখন টাওয়ারের ওপর থেকে রাগে চিৎকার করে বলে, না রবার্ট, এখনো একজন বাকি আছে। এই বলে সে তার স্নাইপার নিচেই থাকা একটা গাড়ির দিকে তাক করে গুলি চালায়। আর তখনই রবার্টের আর বুঝতে বাকি থাকে না গাড়ির ওই পেছনের অংশে মাইলসকে বন্দি করে রাখা হয়েছে। ডেভিড এবার হুমকে দেয়, রবার্ট, তুমি যদি সামনে এসে ধরা না দাও তবে নেক্সট গুলি মাইলসের শরীরের এপার ওপার করে দেবে। বলা মাত্র ডেভিড 1 থেকে 3 পর্যন্ত গুনতে শুরু করে, কিন্তু রবার্ট হার মানার পাত্র নয়। ডেভিডের গোনা শেষ হলেই গুলি চালানোর সঙ্গে সঙ্গে রবার্ট নিজের বন্দুক দিয়ে গাড়ির টায়ারে এমন ভাবে গুলি করে যে গাড়ির একটা পাশ হিলে যায়, যার ফলে ডেভিডের স্নাইপার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ঠিক এই সময় সমুদ্রের তীব্র বাতাসের ঝাপটায় ডেভিড টাওয়ারের উপরে একটু ভারসাম্য হারিয়ে ফেলে। আর এটাই ছিল রবার্টের জন্য সবচেয়ে মুখ্যম সুযোগ। রবার্ট এক মুহূর্ত সময় নষ্ট না করে টাওয়ারের উপরে ওঠে আর অ্যাটাক করে দেয় ডেভিডের ওপর। শুরু হয় দুজন প্রাক্তন বন্ধুর মধ্যে এক জীবন মরণের লড়াই। ডেভিড রবার্টের গলা টিপে ধরার চেষ্টা করে, কিন্তু রবার্ট তার আঙুল দিয়ে ডেভিডের চোখটাই পুরোপুরি নষ্ট করে দেয়। এরপর রবার্ট যেন এক নিনজা স্টাইলে ডেভিডের নিজের ছুরি দিয়েই তাকে আঘাতের পর আঘাত করতে শুরু করে। রবার্টের চোখে তখন শুধুই সুজানের মৃত্যুর প্রতিশোধ। এভাবে বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর রবার্ট একটা সময় ডেভিডের বুকে আর গলায় ছুরি বসিয়ে দেয় এবং এক লাথি মেরে উত্তাল সমুদ্রের ঢেউয়ের মধ্যে ফেলে দেয়। ঝড় থামার পর সমুদ্রের উত্তাল রূপ যেন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। রবার্ট একটু সময় নষ্ট করে না, সে দ্রুত গাড়ির কাছে ছুটে যায় এবং মাইলসকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। মাইলস তখন আতঙ্কে কাঁপছিল, কিন্তু রবার্ট
তাকে আশ্বস্ত করে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে মাইলসের ক্ষতের চিকিৎসা করে এবং তাকে বড় একটা শিক্ষা দেয়। দেখো মাইলস, জীবনের বড় লড়াই বন্দুক দিয়ে নয়, বরং মেধা আর ভালোবাসা দিয়ে জিততে হয়। রবার্ট মাইলসকে আরো বলে, এই বাড়িটি আসলে আমার মৃত স্ত্রীর ভালোবাসার একটা ঘর ছিল, যা হয়তো আজ সে আবার ফিরে পেয়েছে। এখানেই তাদের কথোপকথন শেষ হলেও এরপর সিন চেঞ্জ হয়। ঝলমলে এক সুন্দর সকালে আমরা আবারও মাইলসকে দেখতে পাই। সে এখন সেই বাজে ছেলেদের সঙ্গ পুরোপুরি ছেড়ে দিয়েছে। সে আবারও স্কুল যেতে শুরু করেছে এবং বাসে বসে সে খুব মন দিয়ে ছবি আঁকছে। অন্যদিকে রবার্টকে আমরা দেখতে পাই তারই এক প্যাসেঞ্জার স্যামের জন্য সে একটা বড় কাজ করে ফেলে। সে স্যামের হারিয়ে যাওয়া সেই বোনের পেন্টিংটি খুঁজে পেতে সাহায্য করে, আর শুধু তাই নয়, তার সাথে তার বোনকেও সামনে এনে রাখে। এত বছর পর স্যাম তার বোনকে ফিরে পেয়ে যেন জড়িয়ে ধরে কেঁদে ফেলে। রবার্ট লোকেদের সাহায্য করে, কিন্তু তার ক্রেডিটের জন্য সে হয়তো সেখানে আর দাঁড়ায় না। আর এখানেও রবার্ট আর সেখানে দাঁড়িয়ে না থেকে সে নিজের পুরনো ভাড়া বাড়ির আঙিনায় ফিরে আসে। ফাতেমা নামের সেই মহিলাটি মুভির শুরুতে যার বাগান নষ্ট করে ফেলা হয়েছিল, রবার্ট নিজেই সেটি আবার সুন্দর করে গুছিয়ে দেয়। রবার্ট এখন আর আগের মতো অশান্ত নয়। সুজনের মৃত্যুর প্রতিশোধ এবং মাইলসকে বাজে পথে যাওয়া থেকে বাঁচানোর পর তার মনে এখন এক গভীর প্রশান্তি। গল্পের একদম শেষ দৃশ্যে আমরা রবার্টকে দেখি তার বাড়ির সামনে শান্ত সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে, আর তার হাতের তার বিয়ের আংটিটা, যাতে সে আলতো একটা চুমু খায় আর তার মৃত স্ত্রীর কথা আরো একবার মনে পড়ে। রবার্ট বুঝতে পারে যদিও সে একা, তবু অসহায় নয়। যতক্ষণ পর্যন্ত সমাজে অন্যায় থাকবে, রবার্ট ম্যাককেলের মতো কেউ না কেউ আড়াল থেকে বিচার করে যাবে। আর এভাবেই শেষ হয় রবার্টের এক দুর্ধর্ষ সাহসিকতার কাহিনী। এর আরো একটা পার্ট আছে, সেটা দেখতে হলে চ্যানেল পেজ চেক করতে পারো। আর যদি সাসপেন্স থ্রিলার টাইপের মুভি পছন্দ করো, সেটা দেখতে হলে তোমরা স্ক্রিনে এখনই দেখতে পারছো। দেখা হবে ওই ভিডিওতে। টাটা।